আজকের ব্লগটা ছিল সোমবারের সকাল থেকে রাত্র পর্যন্ত যা যা করছি তাই নিয়ে। আর সোমবার দিন সকালটা যেরকম ঝড় বৃষ্টি বাতাস দিয়ে শুরু হয়েছিল, ঠিক কিন্তু রাত্রটাও ঝড় বৃষ্টি বাতাস দিয়ে শেষ হয়ে যায়। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। যখন বিছানায় ছিলাম তখন বেশ জুড়ে জুড়ে বৃষ্টি হচ্ছিল। তার কিছুটা পর ঘুম ভাঙে, আর ঘুম থেকে উঠে দেখি যে তখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর চারদিক দিয়ে একটু বাতাসও বইতেছিল। আমি আবার ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি বালতিতে করে। ঘর মোছা কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর আজকে সকাল 6:30টার দিকেই মনে হয় ঘুম থেকে উঠেছি, ওইরকম ভাবে ঘড়িটা দেখা হয়নি, যার জন্য সঠিক টাইমটাও বলতে পারলাম না। এইদিকে মার ঘরটা মুছে নিচ্ছিল, মাঝে মাঝে মার ঘরটা মাও মুছে আবার আমিও মুছে দিই। এইদিকে কিছুটা কাপড় চাপড় জমেছে। মা ঘুম থেকে উঠে রান্নাঘর মুছার পর মার ঘর মুছছিল, আর এদিকে আইটা বাসন টাসন রয়ে গেছে। এবার আইটা বাসনগুলো আমি মেজে নেব। আজ বলতে পারো যে জলের শব্দে একরকম ঘুম থেকে উঠেছি। আজ না অনেক সকাল থেকে জল দিচ্ছিল। এইদিকে দেখো বাইরেটার অবস্থা কি হয়ে রয়েছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। আর যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিক দিয়ে গাছগুলো এত পরিমাণে বাতাসে দুলছিল। থেমে থেমে কিছুক্ষণ পরপর বৃষ্টি থাকার কারণে কিন্তু আজকে কেউ ফুল নিতে আসেনি, যার জন্য গাছটা ভরে রয়েছে ফুল ফুটে। আমি যখন বাসনগুলো মাজতে বসবো তখনই দুষ্ট বুড়ো ঘুম থেকে উঠে যায়। ওঠার পর তাকে অনেকটা সময় সঙ্গ দিই, দেওয়ার পরে মার কাছে পাঠিয়ে দিই। মার এখনো ঘর মোছা কমপ্লিট হয় নাই, কিছুটা বাকি রয়ে গেছে মোছার। আর এদিকে কারেন্ট চলে গেছে, দুষ্ট বুড়ার বাবা ঘুমিয়েছিল এখনো। কিন্তু আমাদের সকালটা সকাল হলে কি হবে, দুষ্ট বুড়ার বাবার জন্য এখনো কিন্তু সকাল হয়নি। বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বাবা দোকান খোলার পরপরই দোকানের সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল। দেখো কতগুলো মাছ রেখেছে, ছোট আর বড় মিলিয়ে। এবার আমি মাছগুলো কেটে ধুয়ে নেব। কিন্তু কারেন্টটা অনেকটা সময় আগে গিয়েছে, এখনো আসেনি, যার জন্য হাউসটার জলও একদম নিচে নেমে গিয়েছে। কে জানতো এত সকাল থেকে জল দেওয়ার পরে যে কারেন্ট এরকম ভাবে চলে যাবে। আর বাইরেটা এত বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্ট দিতে দেরি করছে। বাইরেতে প্রচুর বাতাস হচ্ছিল, যদি কারেন্ট দেয় কোনো সমস্যা হয় তার জন্য হয়তো বা দেরিতে করে দিবে। যার জন্য বসে গেলাম যে বালতিতে ড্রামে জল আছে সেইগুলো দিয়ে মাছগুলো কেটে কুটে ধুয়ে নেব। আর মা কিন্তু ফাঁক দিয়ে স্নান করে চলে গিয়েছে। স্নান করে গিয়ে পুজো সারছিল দুষ্টপুরাকে। সকাল থেকে আমি কিছু আর খাওয়াইনি, দোকান থেকে বিস্কিট খাচ্ছে বাবার সাথে, তারপর কলা টলা খাচ্ছে। আমি ভাবতেছি যে মাছগুলো কেটে ধুয়ে তারপর গিয়ে দুষ্টপুরাকে খাবার খাওয়াবো। আর যেরকম ভাবে কিছুক্ষণ পরপর বৃষ্টি কমছে আর বাড়ছে, মনে হয় না আর সারাদিনে বৃষ্টিটা কমবে। যদি এখন মাছগুলো কেটে না নিয়ে যাই, পরে মাই কাটুক বা আমি কাটি, বৃষ্টিতে ভিজে ভিজে আবারও মাছ কাটতে আসতে হবে। এখন যদি কেটে নিয়ে চলে যাই তারপর তো স্নানই করে নেব, আর বৃষ্টিতে ভিজারও কোনো দরকার হবে না। মা বলতেছিল যেহেতু মাছগুলো ছোট মাছ ছিল আর পরিষ্কার ছিল, বেছে বুঝে নেওয়ার পর নাকি পাকাতে এরকম ভাবে ঘষা দিতাম, আর ঘষার সাথে একটু নুন দিয়ে নিতাম, যার জন্য ময়লাটা তাড়াতাড়ি নাকি বের হয়ে যাবে। আর এগুলোর পেট ছাড়াতে হবে না। পেট ছাড়াতে গেলে আজকে সারাদিনে মাছও কোটা হবে না, রান্না হবে না, খাওয়া হবে না। দেখো সত্যিই কিন্তু মাছগুলো থেকে আঁশ আর ময়লা একদম ছেড়ে দিয়েছে লবণ দেওয়ার পর। ছোট মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে একদম বাটিতে তুলেও নিয়েছি। আর এখন বড় মাছটা কাটবো, যার জন্য আমি এই যে মাছ কাটার আগে মাছের আইস ছাড়ানোর জন্যই এই জিনিসটা ইউজ করে নিচ্ছিলাম। এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সহজে মাছের আইসগুলো ছাড়িয়ে নেওয়া যায়, আর তারপর পিস করে নিলেই হয়ে যায় বটি দিয়ে। যার জন্য আমি সবসময় বড় মাছ আনলে আগে আইসটা এটা দিয়েই ছাড়াই। বেশিরভাগ সময় মাছ মুছ মাই কাটে, খুব কম সময় আমি কাটি। আর ওইরকম ভাবে মাছের নাম নুমো আমি কমই জানি, বড় মাছকে বড় মাছ বলে, ছোট মাছকে ছোট মাছ বলে। যা বাবা, তাড়াহুড়া করতে গিয়ে দেখো আঙুলটাই কেটে ফেললাম। মাছগুলো যখন পিস করতেছিলাম তখন যে বুড়ো আঙুলটা ছিল তার সাথে মাংসটাও মাছের সাথে চলে গিয়েছে। প্রচুর ব্লিডিং হচ্ছিল, কোনোভাবে ব্লিডিং বন্ধ হচ্ছে না। বটিটা প্রচুর দাঁড় ছিল। প্রায় 10 মিনিটের মতো আমি আঙুলটার পিছে খাটাখাটনি করতেছিলাম যে ব্লিডিংটা বন্ধ করার জন্য। হাতে প্রেস দিচ্ছিলাম, এটা সেইটা দিয়ে যাচ্ছিলাম। তারপর কিছুটা বন্ধ হয় আর মাছগুলো আমি পিস করে নিই। পিস করার পর ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আমার আঙুলের অবস্থা এখন এইরকম। এই যে বৃষ্টির দিন এসেছে আর ছোট যত মাছ আছে দোকানের সামনে দিয়ে যাবে বাবা রাখবে। আঙুল কেটে তো মাত্র 2 জাতের মাছ কেটে কমপ্লিট করলাম ধুয়ে পাকলিয়ে। আর এখন দেখো আরেকটা মাছ এসে হাজির। আর বৃষ্টির দিন বললাম না এরকমটাই হয়, দোকান দিয়ে মাছ যাবে আর বাবা অনেকগুলো করে মাছ রাখবে। সারাদিন আজকে মাছেই কাটবো। এখন এই মাছটা কেটে নেব। আর এদিকে কিন্তু জল এসেছে, কারেন্ট এসেছিল অনেকটা সময় আগে। বাইরের ওয়েদারটা তো দেখলেই যে কিরকম বাতাস আর বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। আর এদিকে কারেন্ট জ্বলছিল, সেইটাই তোমাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছিলাম, কিন্তু লাইটটা ওইরকম ভাবে বোঝা যাচ্ছিল না। হাউসটা ভরে গেছে প্রায়। পরে যে মাছটা রাখা হয়েছে সেইটাও কিন্তু ধুয়ে কেটে একদম কমপ্লিট। আর যেহেতু মাছটা তো আসেনি, মনে হয় আজকের মতো মাছ কাটা এখানেই সমাপ্ত হলো। দেখো এই মাছটা এত পরিমাণে চওড়া ছিল, পিসটা কত বড় হয়েছে। মাছটা যেরকম চওড়া ছিল ওই রকম কিন্তু মাছের ভিতরে প্রচুর ডিমও ছিল। চিন্তেই তো বসে মাছ কাটতেছিলাম, কারেন্ট তো চলে গেছে। মাছগুলো রেখে এসে এবার এই কাপড় ধোবো আর নিজেও স্নান করে নেব। স্নান টান করার পর কিন্তু আমি ঘরে চলে এসেছি। যেহেতু কারেন্টটা আর আসেনি, বালতিতে ড্রামে যা জল টল ছিল সেগুলো দিয়ে নিজে স্নান করলাম, প্লাস কাপড়গুলো ধুয়ে নিলাম। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর খুব বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তেছিল। বাসাতেও অনেকটা
জল জমে গেছে। স্নান করে এসে দেখি তো দুষ্ট বুড়া এখানে দাঁড়িয়ে কতক্ষণ পরপরই চেঁচাচ্ছিল যে এত জোরে বৃষ্টি আর বাতাস দেখে। তারপর মা চলে গেল আম কুড়াতে, আমিও মার পিছে পিছে চলে এসেছি। অনেকগুলো আম পড়ে রয়েছে নিচে, প্রচুর বাতাস দিচ্ছিল যার জন্য কিছুক্ষণ পরপরই আম পড়ছিল আর মা কিছুক্ষণ পরপর এসে দেখে রাখছিল। এই দেখো কত জোরে হাওয়া দিচ্ছিল। এরকম জোরে হাওয়া দেওয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে বলতে পারো আম পড়েনি, মোটামুটি আম পড়েছিল। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের রান্নাঘরের পিছন সাইড। এইখানে পুকুর আছে, পুকুরটা বোঝা যাচ্ছে না ঘাসের জন্য। আর ওই সাইড দিয়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আম কুড়াচ্ছিল। ওই সাইডেও আরেকটা আম গাছ আছে। ওই দিকটায় দাঁড়িয়ে আমি মাঝে আম আনছে সেইগুলো দেখছিলাম। আর ওই দিকটায় কিন্তু দুষ্ট বুড়া মার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিল। যাই হোক দুষ্ট বুড়া কিন্তু আম খাওয়া শিখে গেছে এইবার একদম। আর দেখো মা কতগুলো আম নিয়ে এসেছে, সবগুলো আম কিন্তু আমি উনার মাঝে করে আমার টুনাতে নিয়ে নিলাম। এদিক আর ওদিক তাকিয়ে তাকিয়ে মা দেখতেছিল যে আরো আম পড়েছে কিনা। তারপর ওইগুলো আম নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, হালকা করে শরীরটা কিন্তু ভিজেও গেছে। এই দেখো একা একাই আমটা কিভাবে ছিলিয়ে নিচ্ছে। যখন একা একা আম ছিলাতে না পারে তখন এসে বলবে মা দেও মা দেও, মানে তাকে এটা ছিলিয়ে দেওয়ার জন্য। সকালবেলাতেও মা 1 কার্টন আম টুকিয়েছে। এই দেখো কতগুলো আম। আর এখন যে এনেছি তার অর্ধেকগুলো হবে একসাথে। সব কয়টা আম আমি এখন ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পর কিন্তু 1 কার্টনের উপচে গেছে আমে একদম। যখন আমগুলো কাঁচা থাকে তখন কিন্তু প্রচুর টক থাকে। আর গাছ পাকা যখন আম হয় তখন কি বলবে এত পরিমাণে মিষ্টি হয় আমগুলো। এইখানে দুষ্ট বুড়ার জন্য খাবার রেডি করতেছিলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পর তার রুটিন মতো কোনো খাবারই কিন্তু তাকে দেওয়া হয়নি, যার জন্য তাকে আরো আম খেতে দেখা যাচ্ছে বেশি করে। এইদিকে মা বসে বসে শাকগুলো বেছে নিচ্ছিল। এইখানে একটু দুধ জাল দিয়ে নিয়েছি ঘন করে। দুধ আম মুড়ি এইগুলো দিয়ে বাবাকে সকালের খাবার দিয়ে দেব। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু একদম রান্না চড়িয়ে দিয়েছি, যেহেতু ওইরকম ভারী কোনো নাস্তা বানানো হয়নি। সবাই যার যার মতো হালকা পাতলা মুড়ি টুড়ি খেয়ে নেওয়া হয়েছে। আর মাছ তো কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আলু এই সমস্ত মা দোকান থেকে নিয়ে এসেছে। আসার পরপরই আবার বসে গেছে কুটে বেছে দেওয়ার জন্য। চৌকাতে ভাত উঠিয়ে দিয়েছি। আর এক নাগারে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কারেন্টেরও খবর নেই। মা কাটা কোটা করার পর বাকি যে সবজিগুলো ছিল সেইগুলো এনে আবার ফ্রিজে তুলে নিলাম। আর দুষ্টপুরার বাবা দুষ্টপুরা মিলে এইখানে মুড়ি খাচ্ছিল। যেদিন নাস্তা না বানানো হয় সেই দিন যদি দুষ্টপুরার বাবাকে পেঁয়াজ কাঁচা মরিচ আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দেওয়া হয় তাহলে আর কোনো রকম কথা হবে না, একদম চুপচাপ খেয়ে নেবে। আর যদি সাথে হয় দুধ চা তাহলে তো আরো কোনো কথাই নেই। বাইরেটাই দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছিল, গাছগুলো কি পরিমাণে নড়ানড়ি করছিল। আর কারেন্ট আসছে যাচ্ছে এরকম একটা অবস্থায়। একটু পরিমাণে ভাত ছিল বাসি, সেই বাসি তরকারি দিয়ে মাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। বৃষ্টির জন্য তো আর সে ঠাকুমার সাথে বাইরে যেতে পারছে না, যার জন্য দোকানের সামনে কিছুক্ষণ পরপর যাচ্ছে আর বাবার সাথে দুষ্টুমি করে যাচ্ছে। এদিকে গাবলা নিয়ে এসেছি কি জানি নিব বলে। আর আসার পরপর দেখলাম যে এদিকের গাছগুলো বাতাসে প্রচন্ড দুলছিল। ভাবলাম এটুকু নিয়ে আর মিস দেই কেন, তোমাদেরকে আজকের ওয়েদারটা কিছুক্ষণ পরপর দেখাবো বলে সবকিছুই কিন্তু আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। যে প্রতিটা কাজে যাওয়ার পরপর শুধু যে বাতাস আর বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমি প্রতিটারই ক্লিপ নিয়েছি। আর এদিকে যে মা শাকগুলো বেঁচেছিল সেগুলোকে বৃষ্টির যে জল জমিয়েছে গাবলাতে সেই জলে ভিজিয়ে রেখেছে। আবার বাবা পাট শাক রেখেছে, পাট শাকগুলো আজকে আর রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। বিছানা কয়টা তোলা হয়ে গেছে, দুধ নিয়ে এসেছে দুধওয়ালা, আর দুধটা চৌকাতে বসিয়ে দিয়েছি। দুষ্টপুরা কান্নাকাটি করতেছিল, যার জন্য তার সাথে অনেকটা সময় কাটালাম। কাটানোর পর এইদিকের বিছানা কয়টা তুলে নিয়েছি। তারপর বাপ আর বেটা মিলে আমার সাথে ঝগড়া করতেছিল। তার বাবা আমাকে অপবাদ দিচ্ছিল যে তার পকেট থেকে নাকি আমি টাকা চুরি করেছি, যার জন্য বাপ বেটা মিলে তো সেই পরিমাণে ঝগড়া আমার সাথে বাঁধিয়ে দিয়েছিল। দুষ্টপুরাকে খাবার খাওয়ানোর জন্য কিছুটা দুধ নিয়েছি, দুধের সাথে একটু করে লুতা দেব। আর লুতা দিয়ে মিশিয়ে খাইয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন সে একদম ঘুমে পড়ে যাচ্ছিল। দেখো চোখগুলোর কি অবস্থায়, একদম ঘুমে, চোখ খুলে দেখতেই পারতেছিল না, একদম ঘুমে যেন পড়ে যাচ্ছিল সেইখানেই। তারপর তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমাদের রান্নাঘরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে কি বুঝাচ্ছে বুঝলে, রান্না বান্না শেষ আমাদের। অল্প একটু সময়ের জন্য কারেন্ট এসেছিল, আসার পর কিন্তু অনেকটা সময় পর আবার জল দিয়েছে। জলটা পেয়ে আমি সাথে সাথে সকালে যে জমিয়ে রেখেছিলাম কাপড় চাপড় সেইগুলো ধুয়ে নিয়ে পরপর রান্না করার পর যে কিছু আইটা বাসন বের হয়েছে সেইগুলো ধুতে গিয়েছি। অমনি কারেন্টটা চলে যায়, সঙ্গে জলও নাই হয়ে যায়। তারপর যে জল ছিল সেইগুলো দিয়ে কোনোভাবে সবকিছু ধুয়ে পাকলিয়ে ঘরে এসে পড়ি। বাবা স্নান করেনি, স্নান করবে, দাদুকে মা খাইয়ে নিয়েছে। আর এদিকে আজকে সব রান্নাবান্না কিন্তু মা করেছিল। তখন যে আমি ভাত চড়িয়ে দিয়েছিলাম, ভাত চড়ানোর পর গিয়ে মা চড়চড়ি বসায় আর তার ফাঁক দিয়ে দুষ্টপুরাকে ঘুম পাড়ায়। ঘুম পাড়ানোর পর গিয়ে আবার মাকে বড় মাছের ঝোল রান্না করবে বলে মশলা বেটে দিয়ে আসি। আর এরকম করে রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করে নিই। দেখলেই তো দুষ্টপুরার ঘুম হয়েও গেছে, সে কিন্তু ঘুম থেকে উঠেও গিয়েছে। ঠান্ডার দিন পেয়ে একটু বেশি ঘুমাবে তা না, সে তাড়াতাড়ি করে আরো উঠে গেল। বাবা গেছে স্নান করতে, আর স্নান টান করে আসার পর কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই দিকটায় বালু ঢেলে দিয়েছে, যার জন্য জায়গাটায় একটু জলমুক্ত হয়েছে। আর কিছুটাই ইট পেতে দিতে হয়, যখনই বৃষ্টি হয়ে জল জমে যায় তখন ওই জায়গাটায় ইট না দিলে হাঁটাচলা করতে একদমই
অসুবিধা হয়ে যায়। মা এখানে বসেছে পান দেওয়ার জন্য, দোকানের জন্য পান লাগবে আর সেই পানগুলো বাসা থেকেই তো ধুয়ে দেওয়া হয়, যার জন্য এইখানে বসেছে। বৃষ্টির জল জমেছে, সেই জল দিয়ে পানগুলো ধুয়ে নিচ্ছে। আর দুষ্ট বুড়া তো এইদিকে দৌড়াদৌড়ি করতেছিল। আইঠা বাসনগুলো রয়ে গেছে, এবার আইঠা বাসন টাসন নিয়ে চলে গিয়েছিলাম কলপারে গিয়ে আইঠা বাসন ধুয়ে আইঠা জায়গা মুছে পরে দেখলাম যে তো বৃষ্টিতে আমি একদম ভিজে গিয়েছি প্রায়, তার জন্য হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি ঘরে। আর বেরোনোর কোনো দরকারই নেই, রান্নাঘরের বারান্দা আজকে মোছা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে। আর ওই কাদার মাঝে ওইটা মুছেই কি হবে। এখন ঘড়িতে বাজে 4:30। দুষ্টপুরের বাবা এসেছে খাবার খেতে। কাপড় চাপড় যে রোদ্রে দিতেই পারলাম না আজকে, যার জন্য ঘরেতে বুঝাই হয়ে আছে, কাপড়ে দড়িতে একটু একটু করে এলোমেলো করে দিয়েছি, না হলে তো আর উপায়ও নাই। তাছাড়া ঘুম থেকে উঠে সকালের ওয়েদার দেখে ভেবেছিলাম যে বৃষ্টিটা হয়তো কমে যাবে, কিন্তু কোথায় কমলো। এই দেখো সারাটা দিন সে একইভাবে গেল, কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর সাথে তো বৃষ্টি ফ্রি আছে। তারপর এই বৃষ্টি আর হাওয়া দেখে আমি ভাবতেছি যে আমাদের গাছের তলায় হয়তো বা অনেকগুলো আম পড়েছে, যার জন্য আমি একটু বেরিয়ে চলে গেলাম সেইখান থেকে আম কুড়ানোর জন্য। আসার পর দেখো বাসার সামনেই কিন্তু পেয়ে গেলাম একটা আম। ওই আমটা কুড়িয়ে উঠে গেলাম অলের উপরে। অলের উপর থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম নিচে আরো অনেকগুলো আম পড়ে রয়েছে। এবার অল থেকে ওই সাইডে যাওয়ার পালা আমার, যার জন্য আমি অলের উপর দিয়ে আমাদের রান্নাঘরের একদম পিছন সাইডে চলে যাচ্ছিলাম। ওই সাইড দিয়ে আবার নামতে সুবিধা। দেখো কতটা উঁচু আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি আর আমার নিচের জায়গাটা কতটা নামা, যার জন্য উঠানামা করাটা প্রচুর টাফ। আর এই দেখো আম কুড়িয়ে রাখবো বলে কিন্তু আমি হাতে করে একটা পাতিল নিয়ে এসেছি আর ঘরের পিছন সাইডে একদম চলে এসেছি। এই দিক দিয়ে নামাটা সোজা হয়, সাথে আরেকটা ওয়াল আছে একটু নামাতে, যার জন্য ওই ওয়াল বেয়ে নেমে গেলাম আমি নিচে। দেখো ওয়ালটা কত পরিমাণে উঁচু, এইখান থেকে বাসাটা কতটুকু দেখা যায় মাত্র। তারপর কিন্তু আস্তে আস্তে সামনের দিকে টিপে টিপে আমি এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখলাম আম পড়ে রয়েছে আর সেইগুলো আম আমি আস্তে আস্তে সব কয়টা কুড়িয়ে নিচ্ছিলাম পাতিলের ভিতরে। যখন বর্ষাকালে এক নাগারে বৃষ্টি হবে তখন এই জায়গাগুলো একদম জলে টুবু টুবু থাকবে, আর তখন যদি আম থাকতো তখন আর আম খাওয়া হতো না। এইবারই তো আমগুলো খেতে পারলাম। তাছাড়া কিন্তু এরকম ভাবে আম কুড়ানো যায় না, সব আম এইখানের জলেই খেয়ে নেয়। তাছাড়া জঙ্গলে ভরা থাকে। এখন যেহেতু এই সাইডটা ওয়াল হয়েছে, যার জন্য একটু খোলামেলা দেখাচ্ছে আর আমগুলো পড়লে দেখা যাচ্ছিল। আম কুড়ানো শেষ হয়ে গেছে, এবার আমি বাসায় চলে যাচ্ছি। আর যেইভাবে আমি নেমেছিলাম ঠিক সেইভাবে আবারও উঠে পড়ছি। দেখো নিচ থেকে কতটুকু গভীর দেখা যাচ্ছে আমাদের রান্নাঘরের পিছন সাইডের জায়গা। মার দুষ্ট বুড়া গিয়েছে বাজারে মার্কেট করার জন্য এই বৃষ্টির মাঝে। জানো কি যে একটা কাণ্ড করে দুষ্ট বুড়াটা, মা তো কোনোভাবে ওকে নিতে চাচ্ছিল না, কিন্তু সে যাবে কোনোভাবে, তাকে রেখে মা যেতেই পারলো না। উল্টো আরো দুষ্ট বুড়া মাকে ছাতি বের করে দিচ্ছে তাকে বৃষ্টিতে করে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আম নিয়ে আসার পরপরই বসে গেলাম আম কাটার জন্য। দুষ্ট বুড়ার বাবা বলতেছে মাত্র কি এতগুলো আম কুড়ালে, একটু কাটো না, খাই দেখি কিরকম লাগে। খাওয়া দাওয়া শেষ, কিন্তু দুষ্ট বুড়াও চলে এসেছে। আসার পর আমাদের জন্য মার্কেট করে অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদের কাছে সেইগুলো আর নাই দেখালাম, কিন্তু কি এনেছে আমার জন্য সেটা একটু শেয়ার করি। আমার জন্য একটা নাইটির কাপড় নিয়ে এসেছে। ঠাকুমার সাথে ঘুরে আসার পরও দেখো তার একটু ফোটাও শখ মেটেনি, আবারও বলতেছে তার বাবাকে তাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। আর কিরকম হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তার বাবা তো তাকে বারবারই ঝাড় দিচ্ছিল, কোনোভাবেই ভয় পায় না। তারপরও তার বাবাকে অল্প একটু ভয় পায়, আমাদেরকে তো একদমই ভয় পায় না। বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল তার বাবা চলে যাচ্ছে, কিন্তু তাকে তো আর নিয়েই গেল না। যাই হোক তাকে বলতেছিলাম বাবা একটু বাবাকে টাটা করে দাও না, তারপর সে আবার টাটা করে দিল। সারাদিনই বলতে পারো লোডশেডিং ছিল আর জল তো দেয়নি। এরকম একটা অবস্থা হয়েছে যে তুমি যে একটু বাথরুমে যাবে সেই পরিমাণে জলও এখন নাই। বৃষ্টির জলের উপরে নির্ভরশীল হয়ে আছি একরকম বলতে পারো। সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, সন্ধ্যা লেগে গেছে, চারদিকে একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত্র মনে 10টা-12টা বেজে গেছে এইরকম। তুলসীতলাতে প্রদীপ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, বাতাসের জন্য একটু নেওয়ার পরেই কিন্তু বাতিটা নিভে যাচ্ছিল। আবারও আমি ঘরে এসেছি জ্বালিয়ে নেওয়ার জন্য, বারবার যুদ্ধ করে আমি হেরে যাচ্ছি, বাতাসেই কিন্তু জয়ী হচ্ছে। বলে না কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, ওই রকমই হয়েছে আজকে আমাদেরও। যখন জল থাকে তখন যে কত পরিমাণে জল আমরা অপচয় করি সেটা তো আমরা কখনো ভেবেও দেখি না। জলের কাজ মোটামুটি এখন আর নেই বললেই চলে। রাত্রে শুধু খাওয়া দাওয়ার জলটা তো কিনেই খাওয়া হয়, আর বাইরে যাওয়ার জন্য একটু জল টল লাগে ওইটুকুই। আর এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলগুলোই কিন্তু জমিয়ে রাখা হচ্ছে, যেহেতু আজ আর মনে হয় না কারেন্ট দিবে বলে আর জলও আসবে বলে। দিনের বেলা তো দিনের আলোতে সব কাজই করতে পারা গেছে, কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে। রুমগুলোতে যে লাইট ছিল সেই লাইটের চার্জটা মোটামুটি নেই বললেই চলে। মোমবাতি জ্বালিয়ে সব কাজ এখন করা হচ্ছে। ঠাকুর পূজা দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে, ঠাকুরকে শয়ন দিয়ে নিয়েছি। এবার সবকিছু গুছগাছ করে রেখে দিচ্ছিলাম। আর ফোনের চার্জও একদমই শেষ হয়ে গেছে। ফোনের যে ফ্ল্যাশটা জ্বলবে ভিডিওর সময় ওই ফ্ল্যাশটুকু জ্বলতেছে না, একদম 4 থেকে 5% আছে এইরকম। তারপর এই ঘরে আসলে মার ফোন নিয়েছি ভিডিও করার জন্য। দুষ্টুবুড়াকে এখানে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর লাইটের আলো তো একদম নেই বললেই চলে। দুষ্টুবুড়াকে বলতেছিলাম বাবা তুমি এখানে বসো, জানালাটা এখনো চাপানো হয়নি, জানালাটা চাপিয়ে দিয়ে বিছনাটা
বিছানাটা ঝাড় দিয়ে নেব, তারপর দেখা যাক দুষ্টপুরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো আর কোনো কথাই নাই। চেয়ারে বসিয়ে কাজ করতেছিলাম, তার জন্য বিশাল কান্নাকাটি। নিচে নামিয়ে দেওয়ার পর কিন্তু এটা ওটা ধরাধরি, তারপর আমার পিছে ছোটাছুটি করা শুরু করে দিল। এখন ঘড়িতে বাজে 7:30। খাবার খাইয়ে দেবো এখন তাকে, আর চোখগুলো দেখে বোঝা যাচ্ছিল যে খাবার খাওয়ার পরপরই সে ঘুমিয়ে যাবে। দুপুরেও তো ওইরকম ভালোভাবে ঘুম হয়নি। দুষ্টপুরাকে কিন্তু খাবার খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এক ঘুমে উঠে দেখি যে দুষ্টপুরার বাবা এসে ডাকাডাকি করতেছে দরজা খোলার জন্য। আজ দুষ্টপুরার বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছে। এমনিতে রাত্রে 12টা+ বাজে আসতে আসতে, আর যে পরিমাণে দিন রাত মিলিয়ে বৃষ্টি হচ্ছে, এত রাত পর্যন্ত কেই বা থাকে ডিউটিতে। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে অঝরে। সন্ধ্যার পরপর 2টা বালতি বসিয়ে রেখেছিলাম, বালতি 2টা কিন্তু জলে ভরে গেছে। জলের চিন্তা একদমই করছি না, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জলেই জমিয়ে রেখে দিচ্ছি। কারেন্ট তো নেই, আর এখন ঘড়িতে বাজে 10:30টারও বেশি। বাবাকে নিয়ে যখন আমি ঘুমিয়ে পড়ি তখন 7:30+ বাজে, আর এখন বাজে 10:30টারও বেশি। এর মাঝে কিন্তু মা এসে আমাকে খাবার খাওয়ার জন্য ডেকে গিয়েছিল, হয়তোবা 9:30 বা 9টার দিকে হবে। বাবা তখন দোকান বন্ধ করে চলে এসেছিল, বলতেছিল যে খাবার খেয়ে নিতে, কিন্তু আমি এত পরিমাণে ঘুমিয়ে পড়ছিলাম, আমি মাকে বলে দিয়েছি যে খাবার খাবো না, আপনারা খেয়ে শুয়ে পড়েন। দুষ্টপুরা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে। দুষ্টপুরার বাবাকে খাবার দিয়ে নেব, তারপর আমরাও ঘুমিয়ে যাব। আর সেই দিনের সকাল থেকে রাত্র পর্যন্ত আমার এইভাবেই সময়টা কেটে যায়। সেই দিন শুধু আমাদের এলাকাতেই কিন্তু ওয়েদারটা এরকম ছিল না, প্রায় বিভিন্ন জায়গাতে ওয়েদারটা এরকম। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, একদম রাত্র পর্যন্ত থেকেছিল। আর পুরো ব্লগটা যারা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।